রক্ষক যেন ভক্ষক না হয়ে যায়। সত্যি কথা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের চিন্তা, প্রত্যেকের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত 24 তারিখ মানে বৃহস্পতিবার একটা প্রেস কনফারেন্স হয়। তোমাদেরকে কিছুদিন আগে পিডি মানে পৃথ্বীশ রানা পিডিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। পিডিকে নিয়ে ভিডিওটা করার পর তোমাদেরকে আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দেবো। আমার কিন্তু ইয়েলো ডলার এসেছিল। তোমরা কেউ ভেবো না যে আমি ভিউজের জন্য ভিডিও করি বা আমি মানে এমনি বসে পড়ি ক্যামেরা খুলে, তা কিন্তু নয়। তো সমস্তটাই তোমাদের কথায় আর কি সো কল্ড টাকার জন্য আমি করি না, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি করছি, আজকেও যদি ইয়েলো ডলার আসবে তাতে আমার কিছু যায় আসে না। আমি যখন আমাদের তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেছিলাম তখনও ইয়েলো ডলার এসেছিল, যখন আমি দাদাভাইকে নিয়ে ভিডিও করেছিলাম তখনই ইয়েলো ডলার এসেছিল। অনেক ক্ষেত্রে আমার ইয়েলো ডলার আসে। তো তারপরেও আমি এই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলি, কথা বলবো। কথা বলার আগে তোমাদেরকে একটা কথা বলি, একটা ভিডিও তোমাদের সামনে এখন প্রেজেন্ট করব। তোমাদের সামনে কেন প্রেজেন্ট করব তার আগে বলে দিই, কারণ আমরা প্রত্যেকে বলি না সোকল কন্টেন্ট ক্রিয়েটার। তো আমরা তো বলতে গেলে আমরা সোশ্যালাইজড। আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট আছে যে আমরা সবকিছু জানার অধিকার আছে, সব কিছুর অধিকার কিন্তু আমাদের আছে। সব কিছুর মানে বাঁচার অধিকার আছে, জানার অধিকার আছে, কাউকে বাঁচানোর অধিকারও আছে। তো সবার আগে একটা কথা বলে এরপরে ক্লিপটা চালিয়ে দেবো, তোমরা ক্লিপটা দেখবে। তো পিডি একটা প্রেস কনফারেন্সে আছে, তার পাশে পার্থদা রয়েছে, পার্থ সারথী রাহা। এই পার্থ সারথী রাহার নাটকেই নমস্তাস্যই তোমাদেরকে আমি আলাপও করিয়েছিলাম। পার্থদার নাটকে আমি কস্টিউম ডিজাইনিং এর কাজ করেছিলাম। এবার কস্টিউম ডিজাইনিং এর কাজ করেছিলাম সেইটা কিন্তু আমার কারণ নয়, কারণটা আমি তোমাদের বলে দিই। পার্থদাও থিয়েটারের মানুষ। পার্থদা কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিল, যখন পৃথ্বীশ দা প্রথম মানে তখন কেউই জানি না। আমিও পার্থদার পোস্ট মারফতে খবর পাই, কারণ আমি যেহেতু ফেসবুকে নেই, পার্থদার পোস্ট তো আমি দেখতে পারিনি। তবে আমার থিয়েটারের বন্ধু বান্ধব বলো বা থিয়েটারের আমার এখনো কিছু কাছের মানুষ বলো, তারাই আমাকে পাঠিয়েছিল। আর যেহেতু পিডি মানে আমি জানি না কতটা পিডির কাছের আমি, বাট আমার কিন্তু পিডি অনেকটাই কাছের, পিডি আর ভূমিদি। তো যাই হোক, এখানে তোমরা এই ভিডিওতে ভূমিকা দিকেও দেখতে পাবে, আর পিডিকে তো অবশ্যই দেখতে পাবে। তো তোমরা প্লিজ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো। আর সব থেকে বড় কথা যেটা বলতে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, সেটা হচ্ছে পার্থদা যেদিন পোস্টটা করে, পার্থদার কাছেও থ্রেট আসে, পোস্টটাকে রিমুভ করার থ্রেট আসে। কেন করেছো বা কি জন্য করেছো, ব্লা 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 XYZ। তো এইগুলো পার্থদার কাছে থ্রেড কলস আসে, কিন্তু পার্থদা কিন্তু আজও পিডির পাশে দাঁড়িয়ে। তো পিডি ভূমিদি, তোমাদেরকে আমি আবার বলছি, তোমাদের পাশে ওইভাবে না থাকলেও আমি কিন্তু তোমাদের পাশে আছি। তো যাই হোক, তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই, তারপর আমি আবার আসছি। আমি চাই এই ব্যাপারটার একটা সুরা হোক, আমরা জাস্টিস পাই। আমি যখন চাকরিটা ছেড়ে এলাম তার আগের কতগুলি ঘটনা আমি আপনাদের বলি। আমার একটা নিজস্ব দল আছে, যেই দল থেকে আমি কতগুলি প্রোডাকশন করেছি। আমি যারা আত্মসহায়ক, তিনি আমাকে কখনোই উৎসাহ দেননি থিয়েটার করার জন্য। শেষের দিকে তো বটেই, প্রথম দিকে হয়তো দিয়েছিলেন খানিকটা, শেষের দিকে একেবারেই নয়। মানে যেগুলো আমি ইন্ডিভিজুয়ালি স্বাধীনভাবে চিন্তা করে ভাবনা করে নিজের যোগ্যতায় যে প্রোডাকশনগুলো করেছি, সেগুলো করতে আমাকে উৎসাহ তো দেওয়াই হয়নি, আমাকে বন্ধ করে দিতে বলা হয়েছিল। দক্ষিণ দমদম রেপারেটরি থিয়েটার বলে একটা অর্গানাইজেশন আছে দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল নির্দেশক হিসেবে একটা নাটকের নির্দেশনা দিতে, যেটার নাম বাড়াবো। আমি সেটা নির্দেশনা দিয়েছিলাম। নাটকটা প্রভূত জনপ্রিয় হয়েছিল, বহু কাগজে আপনার এই সংবাদ মাধ্যমের বন্ধুরা সেটা নিয়ে যথেষ্ট তারিফ করে আপনাদের প্রিন্ট মিডিয়ায় ছাপিয়েছেন বা চ্যানেলে দেখিয়েছেন। হঠাৎ করে আমার কাছে একটা সরকারি চিঠি আসে, তার পয়েন্টটা এইরকম যে আপনি আর এই নাটকটা করতে পারবেন না। আমি আজকে আপনাদের সামনে বলছি, আমার কাছে চিঠির কপিও আছে। এটা নিয়ে আমি বেশি হইচই করিনি, অথচ আমি দেখেছি বিগত সরকারের আমলে এখনকার যারা নাট্য ব্যক্তিত্ব, তাদের একটা দুটো নাটক বন্ধ হয়ে যাওয়া নিয়ে তারা কি ভীষণ শোরগোল তুলেছিলেন।
আমার নাটক বন্ধ করে দেওয়া হয়েছে, একটা বিতর্ক তৈরি করা, নাটকটাকে বিখ্যাত করা যায়। আমি আজকে এই প্রথম আপনাদের সামনে খোলাসা করলাম যে আমার নাটক সরকারি চিঠি দিয়ে বন্ধ করে দেওয়া ছিল, এবং সেই চিঠির কপি আমার কাছে আছে। এরকম নয় যে আমি বানিয়ে বলছি, আমার কাছে প্রমাণ আছে। তারপরে আমি একটা নাটক করলাম চন্দ্রাবতের কুটির বলে, প্রখ্যাত ঔপন্যাসিক রবিশঙ্কর বলেন উপন্যাস অবলম্বনে, সেটিরও অনেকগুলো শো হয়েছিল। তারপর আমি দেখলাম প্রায়শই এটা ঘটতো যে যেখানে আমন্ত্রিত শো হতো, আমাদের আমন্ত্রিত অভিনয় অন্য কোনো জেলায়, কিছু পলিটিক্যাল গুণটা গিয়ে মাঝে মাঝে ঝামেলা পাখি ওই শোগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো। ফ্যাক্ট বলছি আমি আপনাদের, মিথ্যে কথা বলছি না, সেটারও প্রমাণ আছে আমার কাছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা সফল হয়েছে, আমরা শো করতে গিয়ে শো না করতে পেরে চলে এসেছি। মানে এগুলো তো অন্যায়, এগুলো জোর করে দেওয়া, জোর করে বন্ধ করে দেওয়া, কাউকে উঠতে দেবো না, সবসময় দমিয়ে রাখবো, দাবিয়ে রাখবো, পায়ের নিচে রাখবো, এরকম তো হতে পারে না। একটা জেনারেশন কাজ করে, তারপর তো আরেকটা জেনারেশন, পরবর্তী জেনারেশন আসে যারা এই আগের জেনারেশনের ফ্লোটাকে নিয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা ঘটছে না। আমার ক্ষেত্রে কেন, আমার মতো অনেক নাট্যকর্মীর ক্ষেত্রেই সেটা ঘটছে না। কিন্তু সবাই আমার মতো প্রতিবাদ করার সাহস পায় না, অথবা প্ল্যাটফর্ম পায় না। ভেতরে ভেতরে বলে, নিজেদের লোকেদের মধ্যে বলে, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এইভাবে আমার ধারণা বোধহয় কেউ বলেনি। এই দুটো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি একটা ফেস্টিভ্যাল করেছি জানুয়ারি 22 তারিখ থেকে 2 ফেব্রুয়ারি, একাডেমি অফ ফাইন আর্টসে 7 দিনের ফেস্টিভ্যাল, 37টা নাটক নিয়ে। তার মধ্যে কলকাতার বেশ কিছু নামী দল ছাড়াও ছিল বম্বের 3টে নাটক। 19 তারিখে আমাকে বলা হয়, আমার বস আমাকে বলে যে ফেস্টিভ্যালটা করা যাবে না। তার আগেও অনেকবার বলেছেন, আমি শুনিনি। সেদিনকে উনি বলে যে করা যাবে না ফেস্টিভ্যাল। তো আমি বলেছিলাম যে একাডেমি অফ ফাইন আর্টসের একটা শিফটের ভাড়া কিছু না হলে 10 থেকে 12,000 টাকা। আমি সারাদিন বুক করলে 36 থেকে 40,000 টাকা খরচা হয়। এক সপ্তাহের ভাড়া আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম, মানে প্রায় 3 লাখ টাকা। 3টে বম্বের দলকে অ্যাডভান্স পেমেন্ট করা হয়ে গেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে আমি আমার ফেস্টিভ্যাল বন্ধ করবো? আমি করি, এবং আমি বন্ধ করতে চাইনি বলেই আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম। ওই জন্য আমি 21শে জানুয়ারি চাকরিটা ছেড়ে দিই, এবং আমি বলে আসি যে যেমন চলছে চলুক, সবাই সবার মতো থাকুক, আমাকে আমার মতো থাকতে দিই। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটস, এটা তো আমার ফ্রিডম অফ স্পিচ। এবং আমি কি করব জীবনে, থিয়েটার করবো না গান গাইবো না রাস্তায় বসে পার্টি নিয়ে ভিক্ষে করবো, সেটা তো আমি ডিসাইড করব। আমার সিদ্ধান্তটা তো আমার হবে। কেউ তো আমার ভাগ্য বিধাতা হতে পারেন না, হওয়া সম্ভব নয়। আর কাউকে আমি হতে দিতে চাইবো না। আমার মালিক নেই কেউ, আমি নিজেই আমার মর্জির মালিক। আমি চাকরিটা ছেড়ে দিই। অনেক প্রলোভন ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে কোথাও না কোথাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জবাব দেওয়াটা খুব জরুরি, নাহলে মানুষ হিসেবে খুব ছোট হয়ে যাব। আমি ছোটবেলা থেকে আমার মায়ের সঙ্গে হাত ধরে থিয়েটার করতে যেতাম। আমি মাকে ভেবে থিয়েটার করি। শরীরের মধ্যে মা আছেন, তার ছায়া পড়ে মাটিতে। তো আমি থিয়েটারের সঙ্গে বিক্রয় করতে পারিনি, আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি ফেস্টিভ্যালটা করেছি। আমি জানি না হঠাৎ করে কেন আমার উপরে আক্রমণটা হলো, আমি জানি না আমার গোডাউনে কেন তালা পড়লো, যেটা এখন খোলেনি। আমি প্রায় নিঃস্ব অবস্থায় এবং বেরোজগার অবস্থায় দিন কাটাচ্ছি। দেখুন, আমাদের এলাকার যিনি বিধায়ক, তিনি বর্তমান মন্ত্রীও বটে, তিনি আমাদের রক্ষক। আমি চাই রক্ষক যেন রক্ষকের ভূমিকাতেই থাকেন, মানে রক্ষকই ভক্ষক যেন না হয়ে ওঠেন। আমি মানে সত্যি কথা বলতে তো আপত্তি নেই, যখন উনি আত্মসহায়ক হিসেবে বহাল ছিলেন, তখন কাজের প্রয়োজনে বা বিভিন্ন কারণে ওনার কাছে 10 মিনিটে 10 বার ফোন আসতে পারত। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে, সংবাদ মাধ্যম জানানোর পরে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরেও কোনো রকম সৌজন্যমূলক কল, ফোন, অ্যাটলিস্ট জানার চেষ্টা করা, এগুলো আমরা কোনো রকম কিছু পাইনি। সেই দিক থেকে উনি আমাদের অভিভাবক, নাট্যগুরুও বটে। আমরা এইটুকু আশা করেছিলাম, কিন্তু সেসব আমরা পাইনি। এবং সেই না পাওয়াটাই যেন কোথায় আমাদের একটা সন্দেহের দানা বাঁধিয়ে তুলেছে আমাদের মনের মধ্যে, যে এই অঞ্চলে যেখানে মানে পাতা নড়া অসম্ভব কারোর অঙ্গুলি হেলনে, সেখানে তার সদ্য প্রাক্তন আত্মসহায়ক বেধড়ক মার খেলেন, প্রায় মৃত্যুমুখ থেকে ফিরলেন, সেটা কিভাবে সম্ভব? সেখানে যদি সদ্য প্রাক্তন আত্মসহায়কের এই অবস্থা হয়, একটা সাধারণ লোকের কি অবস্থা? তারা তো সুরক্ষিতই নয়,
চরম আনসেফ সেই বিধানসভা অঞ্চলে, তাহলে প্রতিটি মানুষ, এইটাই আমার বলার। এবং পুলিশের থেকেও আমরা সেরকম কোনো সহায়তা এখনো পাইনি। সেখানে বলছে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, যথেষ্ট অন্ধকার ছিল। আজকে এই শতাব্দীতে দাঁড়িয়েও দমদম মল রোডের মতো অঞ্চলে কেন পর্যাপ্ত আলো থাকবে না? এবং রাতের অন্ধকারে কাউকে মার খেতে হতে পারে, সেটা আমার স্বামী কেন, যে কেউ হন, কেন দুষ্কৃতীরা সেখানে দুষ্কর্ম করতে সাহস পাবেন সেই বিধানসভা অঞ্চলে? এইটা আমার প্রশ্ন। আজকে আমার হাজব্যান্ড মার খেয়েছেন, স্বামী মার খেয়েছেন, কালকে অন্য কারো স্বামী মার খেতে পারে, অন্য কারো স্ত্রী প্রহৃত হতে পারেন। এইটি যেন আর না হয়, এটাই আমার অনুরোধ। আমি যথেষ্ট ভয়ভীত, সন্ত্রস্ত। আমি করজোরে প্রার্থনা করব প্রশাসনের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতাবৃন্দের কাছে, যারা হায়ার অথরিটিতে আছেন তাদের কাছে আমি বিচার চাই। তো তোমরা দেখলে ভিডিওটা, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমিও কারোর নাম এখানে বলবো না, কারণ যাদের সাথে ঘটনাটা ঘটেছে তাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই যে কে ঘটিয়েছে। তো আমি এখানে থার্ড পার্সন, আমার এখানে নামটা বলা একদমই উচিত হবে না। তবে একটা কথাই বলতে পারি, মল রোডের মতন জমজমাটি জায়গায় যারা যারা সাউথ দমদমে থাকো তারা জানো যে মল রোড কতটা একটা জমজমাটি জায়গা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিসিটিভি ফুটেজ যেটা নাকি পাওয়া যাচ্ছে না, যেটা নাকি হেজি বা যেটা নাকি মানে মিসপ্লেস বা যাই হোক কিছু একটা ঘটনা ঘটিয়েছে বা ঘটনা ঘটানো হয়েছে, তো আমার মনে হয় এইগুলো থেকে আপাতত মানে সত্যি কথা বলতে গেলে সত্যিটা সামনে আসুক। কারণ আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই বুঝতে পারি, কেউ আমরা বাচ্চা নই, কেউ আমরা সত্যি, হ্যাঁ যেটা ভূমিদি বললো যে অনেক, মানে পিডি বললো যেটা, যে অনেকে সত্যি কথা বলতে পারে না, অনেকের ওই সাংবাদিক মানে যেটা পিডির যেই সোর্সটা আছে সেই সোর্সটা সবার নেই, আমারও নেই যে আমি যদি কালকে আমার সঙ্গে এরকম কিছু একটা ঘটে আমি প্রেস কনফারেন্স করতে পারবো না, বা অন্য কারোর সাথে হলেও তার প্রেস কনফারেন্স করতে পারবে না। তবে আমি এই জায়গাতে বলছি যে প্রেস কনফারেন্স করতে পারি বা না পারি, সবার আগে কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, আর ন্যায়কে ন্যায়, মানে অন্যায়কে ন্যায় দেখাতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, এইটুকু বলতে পারি। ইভেন আই ওয়ান্ট জাস্টিস, সিরিয়াসলি বলছি। মানে আমি চাই পিডির সাথে যে অন্যায়টা করা হয়েছে, যারা করেছে বা যার মদতে হয়েছে, তাদের যেন ন্যায্য থেকে ন্যায্যতম শাস্তি হোক। এবার আমি জানি না যে তাদের আদৌ শাস্তি হবে কিনা, কারণ একটা জানি না, মানে অনেক কথা বলছি না যে বলতে পারবো না, তবে সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হতা হ্যায়, তাই না? তো এটাই বলি যে পিডি যেহেতু শিক্ষামন্ত্রী আত্মসহায়ক ছিল, তার কাছে মানে ভাবা যায় যে একটা থিয়েটার কর্মী, আমি আজকে থিয়েটার কর্মী, আমি আত্মসহায়ক বা কে শিক্ষামন্ত্রী আমি সেটাতে আসছি না। মানে পিডি একজন থিয়েটার কর্মী, মানে নাট্যকর্মী, আমি একজন নাট্যকর্মী, আমি এখনো বলছি নিজেকে আর নাট্যকর্মী। তো সেই জায়গা থেকে যখন তার কাছে একটা ফেস্টিভ্যাল, 7 দিনের একাডেমির মতন এক্সপেন্সিভ হল একাডেমি, যেখানে 30 থেকে 35 হাজার টাকা ভাড়া পার ডে, ইফ আই এম নট রং, তো সেখানে 7 দিনের প্রায় 3 লক্ষ টাকার মতন পিডি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছিল। হঠাৎ করে উনাকে উনার বস বলেছিলেন যে থিয়েটার ফেস্টিভ্যাল করো না। সেটা কি সম্ভব? 3 লাখ টাকা কি মানে মিষ্টি, বা 3 লাখ টাকা কি, টাকাটা তো রোজগার করতেও মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর তোমরা শুনলেও যে বম্বের দলকেও ইনভিটেশনস দেওয়া হয়েছিল, কলকাতারও নামি দামি দল এসে পারফর্ম করেছিল। তো মাই ব্যাড লাক যে আমি ওই ফেস্টিভ্যালটাতে যেতে পারিনি, তবে আমি জানতেও পারিনি, সত্যি কথা বলতে গেলে আমি জানতেও পারিনি যে ওরকম একটা ফেস্টিভ্যাল হয়েছে। যাই হোক, তো এবার সেই জায়গা থেকে মানে একটা মানুষের পক্ষে তো সম্ভব না যে 3 লাখ টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে। বম্বে থেকে যেই 2টো থিয়েটার দল আসছে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। ইভিন যারা বম্বে থেকে আসে না তাদেরকে না, মানে বম্বে হোক বা কলকাতার বাইরে থেকে যারা আসে তাদের একটা আলাদা লজিং এর ব্যবস্থা করা হয়। তো সেই লজিং এরও একটা লামসাম একটা অ্যামাউন্ট লাগে। তো সেই জায়গা থেকে তো এটা তো ঠিক নয়। মানে উনি উনার মতন থিয়েটার করতে চাইছেন, উনি আত্মসহায়ক ছিলেন, তারপর উনি রেজিগনেশন দিলেন যে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না আপনার সাথে, তারপরেই ঘটনাটা ঘটলো। এটা একটু জানি না এটা কোইন্সিডেন্ট বলবো না প্ল্যানিং বলবো, মানে এটা তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। আর কেউ কিন্তু ভয় পেও না, মানে তোমরা এটা বলো না যে কি বলবো, সবই তো বুঝতে পাচ্ছি বা কি বলবো এখানে, না একদম না। নিজেদের মেরুদণ্ড আছে, কালকে যদি এই ঘটনাটা তোমাদের সাথে ঘটে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে।
আর যেহেতু আমি পিডিকে সবসময় দাদা ভাবি, দাদা মনে করি, তো বোন হয়ে এতটুকু করতেই পারি। এবার যদি কালকে আমার ওপর কিছু ঘটনা ঘটে তার জন্য তো তোমরা আছোই, তাই তো আছো তো। তো যাই হোক, তো চলো আজকে হাসি মুখে বিদায় নিচ্ছি। ব্যাস এইটুকুই ছিল। তবে আবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস। পিডি তোমার পাশে আছি। ভূমিদি, লাভ ইউ। সত্যি কথা বলেছো যে রক্ষক যেন ভক্ষক না হয়ে যায়, একদমই সঠিক কথা। যাদেরকে আমরা মানে স্যার ভাবি, যাদেরকে আমরা গুরু মনে করি, যাদের থেকে আমরা অনেক কিছু শিখি বা শিখেছি, তাদের থেকে যদি আমরা মানে এই ব্যাপারগুলো পাই, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো যাই হোক, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বি অ্যালার্ট, বি সেফ অ্যান্ড বি স্ট্রং। চলো, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যার প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকন আছে সেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি প্রচন্ড লাউড হয়ে আজকে ভিডিওটা করলাম, কারণ আমার ভালো লাগলো প্রেস কনফারেন্সটা দেখে। মানে সত্যের জয় হবেই, থিয়েটার দীর্ঘজীবী হোক, আর উই ওয়ান্ট জাস্টিস। ব্যাস, চলো সবাই ভালো থেকো, টাটা।